দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই। ব্যবসা বাণিজ্যের নানা খবর আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের সাথে প্রতিদিনই কিন্তু অতিথিরা যুক্ত হচ্ছেন। আজকেও আমরা যে বিষয়ে কথা বলবো সেটি আপনার আমার সবার জন্য আসলে অতি প্রয়োজনীয় একটি বিষয়, মোবাইলে ব্যাংকিং সেবা। এই বিষয়ে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু মোবাইলের যে ব্যাংকিং সেবা সেটি কিন্তু সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বিশেষ করে একটি মোবাইল রয়েছে, তার একটি নাম্বার, সেই নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘরে বসেই এখন প্রায় সব ধরনের ব্যাংকিং সেবা সে পাচ্ছে। বিশেষ করে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে যে সেবাগুলো তাকে একসময় নিতে হতো এবং বিল দেওয়ার যে জটিলতা ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘরে বসেই এখন করা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে কিছু কিছু ব্যারিয়ার বা বাধা রয়েছে। সেগুলো হচ্ছে যে এক অপারেটর থেকে আরেক অপারেটর কিন্তু অর্থ স্থানান্তর করা হচ্ছে না, সম্ভব হয়নি, বা ব্যাংক থেকে সরাসরি দু একটি জায়গায় চালু হয়েছে ব্যাংক থেকে মোবাইল অপারেটরে নেওয়া বা মোবাইল অপারেটর থেকে ব্যাংকে নেওয়া। সেই সেবাগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংক আমরা দেখেছি শিথিল করে এরই মধ্যে সার্কুলার দিয়েছেন এবং আজকে থেকেই এক মোবাইল ওয়ালেট থেকে অন্য মোবাইল ওয়ালেটে যাওয়া শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সেই সব বিষয়ে আজকে আমরা বিস্তারিত কথা শুনবো। আমাদের সাথে এরই মধ্যে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার বিকাশের। আমাদের সাথে আরেকজন রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন, তিনি সাবেক ব্যাংকার, সাবেক চেয়ারম্যান এবিবি। আমরা তাদের কাছে যাব, তবে যাবার আগে এই বিষয়ে একটি রিপোর্ট রয়েছে সহকর্মী বাবু কামরুজ্জামানের, সেটি দেখে আসবো। মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রে এরই মধ্যে যুগান্তকারী পরিবর্তন এসেছে বাংলাদেশে। সময় যত গড়াচ্ছে আরও জনপ্রিয় হচ্ছে এই সেবা। ফলে নগর বন্দর ছাড়িয়ে মোবাইল ব্যাংকিংয়ের আওতায় এসেছে গ্রামগঞ্জের অনেক নিম্ন আয়ের মানুষও, যার মাধ্যমে দৈনিক গড় লেনদেন হচ্ছে ২,০০০ কোটি টাকারও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট কিংবা মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার থেকে এক অপারেটরের গ্রাহক অন্য অপারেটরে সরাসরি টাকা পাঠাতে পারবেন কোনো চার্জ ছাড়াই। প্রাথমিকভাবে 4টি ব্যাংক ও 4টি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্ত হলেও আগামী 31 মার্চের মধ্যে যুক্ত হচ্ছে সকল ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, যা গ্রাহক সেবার ক্ষেত্রে নতুন এক মাইল ফলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক একটা যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে, এতে গ্রাহক তার সেফ ডিস্টেন্সিং মেনটেন করে তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না রেখে তার লেনদেন করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ইন্টারঅপারেবল লেনদেন ব্যবস্থা চালু করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি এতে গ্রাহকদের আর্থিক লেনদেনে আরো স্বাধীনতা এবং সক্ষমতা তৈরি হবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক লেনদেন ব্যবস্থাপনা আরো সুচারুভাবে করার সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে এর ফলে গ্রাহকের সময় এবং খরচ দুটোই কমে আসবে। এছাড়া স্বল্প আয়ের বহু মানুষ যুক্ত হবে আর্থিক সেবার আওতায়। এগুলো যত অটোমেটেড করা যায় তত কিন্তু জনগণকেও টাইম সেভ হয়, অর্থ সেভ হয়। এই অনলাইনে বিভিন্ন জাতীয় বিশেষ করে মোবাইল ব্যাংকিং এর সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়েছে, এই সব জিনিসটাগুলোকে মাথায় রেখেই করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের এই কার্যক্রম পুরোপুরি বাস্তবায়নে বাড়তি নজর দেওয়ার পরামর্শ সাধারণ গ্রাহকদের নিরাপত্তায়। এমএফএস একটা বড় সুযোগ দিয়েছে খুব অল্প আয়ের এবং অল্প শিক্ষিত মানুষকেও এই ধরনের সার্ভিসে অন্তর্ভুক্ত হতে। তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিসটা যাতে তারা নিরাপদে নিতে পারেন, এই জায়গায় যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আগস্ট শেষে মোবাইল ব্যাংকিং গ্রাহক দাঁড়িয়েছে 9,29 লাখে, আর এজেন্ট সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী বাবু কামরুজ্জামান একটি রিপোর্ট দেখছিলাম যেখানে আসলে মোবাইল ব্যাংকিংয়ের অনেক বিষয় উঠে আসছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত শুনতে চাই মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। শুরুতে আপনার কাছে আসতে চাই, আপনারা দেশের সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান এবং আমরা যেটি দেখলাম রিপোর্টে যে 9,29 লাখ আসলে এই মোবাইল ব্যাংকিং গ্রাহক তৈরি হয়েছে। সারা দেশে এখন পর্যন্ত আমাদের জানা মতে 16টির মতো মোবাইল সেবা প্রতিষ্ঠান রয়েছে, যদিও আপনাদের যে প্রতিষ্ঠান বিকাশ সেটি আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় বা এখন পর্যন্ত সাধারণ মানুষের একেবারে গ্রামগঞ্জ থেকে সব জায়গায় মানুষ এর সেবাটি পাচ্ছে। আজকে থেকে যেমনটি আন্তঃলেনদেন শুরু হচ্ছে এক অপারেটর থেকে অন্য অপারেটরে, তার জন্য কতটুকু প্রস্তুতি আপনারা নিয়েছেন বিস্তারিত বলবেন। ইন্টারঅপারেবিলিটি একটা অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা ছিল, যেখানে এমএফএস থেকে এমএফএস এর টাকা পাঠানো, ব্যাংক থেকে এমএফএস এ পাঠানো, এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠানোর যে ব্যবস্থাটা, সেটাই ইন্টারঅপারেবিলিটি। এবং বাংলাদেশ ব্যাংক এই নিয়ে আজকে থেকে অনেক দিন ধরেই কাজ করছিল। আপনি বুঝবেন যে এখানে অনেকগুলো
ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, ব্যাংক এবং এমএফএস জড়িত, এবং তাদের যে টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম সেটার একটা সমন্বয়ের প্রয়োজন আছে, এবং ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে এই কাজটা নিয়ন্ত্রিত হবে এবং ফ্যাসিলিটেটেড হবে। তো এই প্রজেক্টের আন্ডারে আমরা প্রথম থেকে সম্পৃক্ত, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা, মিটিং এবং আমাদের যে টেকনোলজিক্যাল প্রিপেয়ারনেস, এটার মধ্যে আমরা প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম, এবং তারই ফলশ্রুতিতে আজকে যে ব্যবস্থাটা হতে যাচ্ছে সেটার একটা সমন্বিত প্রচেষ্টার ফসল আপনারা দেখতে পাবেন। তো বিকাশ বৃহৎ যে আপনি উল্লেখ করলেন সেটার রেসপন্সিবিলিটি থেকেই প্রথম থেকে এখানে সম্পৃক্ত আছে, এবং প্রথম যখন ইন্টারঅপারেবিলিটি শুরু হবে আপনি জানবেন যে আমরা সেখানে এই ফ্যাসিলিটিটা এনে ব্যাংকের সঙ্গে, যে কটা ব্যাংক সংযুক্ত হচ্ছে এবং যে কটা এমএফএস সংযুক্ত হচ্ছে, প্রত্যেকের সঙ্গে সেই লেনদেনের সুবিধাটা আমাদের কাস্টমার এবং অন্যদের কাস্টমারকে পৌঁছে দেবে। ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সাথেই। আমরা মোহাম্মদ নুরুল আমিন আপনার কাছে একটু ফিরতে চাই। বৃহৎ অর্থে যেইটি বারবার বলা হচ্ছে যে দেশের সব মানুষকে আসলে ব্যাংকিং সেবার যেই আওতাভুক্ত করা, অর্থাৎ এই প্রতিটি মানুষকে যে একটি ছাদের নিয়ে, একটি আমব্রেলা নিচে নিয়ে আসা, সেই জন্যই কিন্তু এই সেবাগুলো আসলে বাংলাদেশ ব্যাংক চালু করেছে, যেমনটি বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করলেন। এখন আপনি একটু বলবেন যে আসলে বৃহৎ অর্থে কি, সত্যিকার অর্থেই কি এই ধরনের সেবাগুলো চালু হলে কি গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার মানুষটিকে এই সেবার মধ্যে নিয়ে আসা সম্ভব? ধন্যবাদ। আমি বিল গেটসের একটি কথা দিয়ে শুরু করি। উনি বলেছেন, উই ডোন্ট নিড ব্যাংকস, উই নিড ব্যাংকিং। রাইট। এটা একটি বিখ্যাত উক্তি ওনার। এই আপনি যে প্রসঙ্গটা আজকে নিয়ে আলোচনা করছেন, ব্যাংক এন্ড ব্যাংকিং, এই পার্থক্যটাই হচ্ছে আজকের এই যে অবস্থায় আমরা পৌঁছছি সেটি একটি বড় বিষয়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা এখন 30 থেকে 35%, বাট অ্যাবাউট 70% অর প্লাস লোক ব্যাংকিং করে। এই মোবাইল ফাইন্যান্সিয়াল বলেন, ডিজিটাল ফাইন্যান্সিয়াল বলেন, ইন্টারনেট ব্যাংকিং বলেন, অনলাইন ব্যাংকিং বলেন, এই যে অল্টারনেটিভ যে ডেলিভারি সার্ভিস অফ ব্যাংকিং আছে, এইটার মাধ্যমে প্রায় 70%-এর উপর লোক এটার সঙ্গে জড়িত হচ্ছে। আপনি একটু আগে বললেন যে 9-10 কোটি গ্রাহক আছে অ্যাক্টিভ, এবং এটাতে জানেন আপনি যে 11-1200 কোটি টাকা পার ডে ট্রানজাকশন হয়, প্রায় 2000 কোটি টাকা সবশেষ হিসেবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মনে করি যে এই 2000 কোটি টাকা, এইটা হ্যাঁ গত মাসে বোধহয় 41-42 হাজার কোটি টাকা হয়েছে, করোনার পর আরো বেড়েছে, মোর অর লেস। জি, বেড়েছে। এইটার জন্য আপনি দেখেন ব্যাংকিং এর যে ইভ্যালুয়েশন, আমরা এখন যে পর্যায়ে আসছি সেটা প্রায় 5ম-6ষ্ঠ পর্যায়ে। ম্যানুয়াল ছিল, ক্লিয়ারিং ছিল, অটোমেটেড ক্লিয়ারিং হাউস হলো, EFTN হলো, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হলো, দেন আমরা এর থেকে এসে NPSB করলাম। NPSBর পরে কিন্তু আরেকটি ব্যাংকিং প্রোডাক্ট আছে, RTGS, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এটা হলো ব্যাংক টু ব্যাংক। দেন আসছে MFS, DFS, লাস্টলি হয়তো আমরা যাব, যেটা নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছে, ইউনিভার্সাল কিউআর কোড। যেহেতু সেটা এখন আমাদের প্রসঙ্গ নয়, ফান্ড ট্রান্সফারটাই প্রসঙ্গ, আমরা মনে করি যে এটি একটি বড় পদক্ষেপ। এটা অনেকদিন ধরে যে প্রচেষ্টা MFS গুলো করে আসছে, কোন ব্যাংক, সব ব্যাংকের সক্ষমতা এখনো হয়নি বলে আমি যতদূর জেনেছি 4-5টি ব্যাংক প্রিপেয়ার্ড হয়েছেন। জি নুরুল আমিন। দুঃখিত দর্শক, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। আমরা শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম আপনার কাছে একটু আবার ফিরতে চাই। আপনারা তো যেটি বলছিলেন সেই সময়ে যে আমরা জানি যে দেশের মানুষ এখনই হিসেব বলছে প্রায় 9,30,00,000 মানুষ আসলে এই মোবাইল ব্যাংকিংয়ের সেবার আওতায় চলে এসছে। এটিকে বাড়ানোর জন্য এবং মানুষকে আরও বেশি ভালো সেবা দেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই পরিকল্পনা করছেন। তবে মানুষের একটি ছোট্ট আপত্তির জায়গা রয়েছে, সেটি হচ্ছে তাদের একটি অভিযোগ রয়েছে, মোবাইল ব্যাংকিংয়ে যেই চার্জ কাটা হয় সেটি তুলনামূলকভাবে বেশি, যেটি একদম স্পেসিফিক বললে 1.85% একটি ট্রানজ্যাকশনে। এটি কমিয়ে আনার কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা এটি হলে এখন যেটি হচ্ছে তার ফলে কি কমে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এই প্রশ্নটা সবসময় আমাদের সম্মুখীন হতে হয়। আপনি জানবেন যে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া থেকে শুরু করে,
এই ধরনের কাজগুলো একান্তই ফ্রি রাখা হয়েছে। তো আপনি যেহেতু একটা সেবা, এই সেবার সঙ্গে আরো একটা বড় যে নেটওয়ার্ক জড়িত, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। তারা হলো আমাদের প্রায় 2,20,000 এজেন্ট, যাদেরকে আপনি রাস্তার পাশে দেখেন, যারা সাধারণত একটা মুদি দোকান বা একটা লন্ড্রি শপ বা একটা ডিসপেন্সারি, তারা তাদের ব্যবসার পাশাপাশি এই সেবাটা দেয়। তবে সেবা দেওয়ার জন্য তাদের যেটা করতে হয়, তাদের একটা ইনভেস্টমেন্ট করতে হয়। এই যে টাকাটা তারা কনভার্ট করে ফ্রম ক্যাশ টু ই মানি বা ই মানি থেকে ক্যাশ, সেটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে জড়িত আছে এখানে। জি। সুতরাং তারা যখন ইনভেস্ট করে, তাদেরকে সাফিসিয়েন্টলি যদি আপনি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা ইনসেন্টিভাইজ না করেন, তাহলে এই কাজটা সেবাটা তারা দিতে রাজি হবে না। এবং এদেরকে নিয়ন্ত্রণ করে হলো ডিস্ট্রিবিউশন হাউস, যেখানে আপনি বুঝবেন যে সেই দোকানে কখনোই টাকা নেওয়ার জন্য বা ই মানি শেখ মনিরুল ইসলাম, আপনার কাছে আমরা আরো ফিরতে চাই, এই বিষয়ে আর কথা বলতে চাই। তবে দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ব্রিফিং করছেন, আমরা সরাসরি সেখান থেকে ঘুরে আসতে চাই। আপনি সব বলতেন না, এটা তো একটা রাজধানী শহর, এর ভিতরে স্ট্যান্ডার্ড থাকতে হবে। আমি যেটা বললাম, প্রত্যেকটা ফ্লাইওভারে আপনি এমন নোংরা হয়ে থাকে, আমার মনে হয় খুলেটা এক মাস পরে একটা পাইপে, শুধু পাইপের মাধ্যমে পানি দিয়া একজন মাইদিন করলে হয়ে যায়। ঠিক আছে, আমরা আজকে এই বিষয়টাকে আমলে নেব, আজকে এটা নোট করে রাখি। হ্যাঁ, আমরা এটাকে গুরুত্ব সহিত নেব, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ফ্লাইওভারের উপরে তো আমার কম উঠা হয়। আজকে এখানে মূলত আসছি, ঘটনা ঘটেছে পরশুদিন রাতে, সেটা সূত্রে একজন কাউন্সিলর আপনাদের সাজাও হয়ে গেছে, কিন্তু সেই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আসলে কি ব্যবস্থা নিচ্ছে বা নিয়েছে? বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সংবিধানের ভিত্তিতে পরিচালিত। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে খুব গুরুত্বের সহিত আইনের শাসনে বিশ্বাস করেন এবং পরিচয় তার যেই হোক না কেন, তিনি মন্দ কাজ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন তিনি কোন দলের কোন পদবীধারী এবং এটাকে বিবেচনায় আনা হবে না। তো আপনারা যে কাউন্সিলরের সম্বন্ধে জানতে চাচ্ছেন, তো সেই অভিযোগটা আমাদের কাছে নথিভুক্ত হয়েছে এবং আমরা প্রসেস করছি। সম্ভবত আইন অনুযায়ী তাকে আজকেই আমরা বরখাস্ত করব, সাময়িকভাবে বরখাস্ত করব। আপনাদের কি আর কি মেনটেন করেন? না, আমরা আইনে যেভাবে আছে সে তাকে বরখাস্ত করার পরে তার বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। আমরা কি বলতে পারি তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত আপনাদের? দর্শক, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, আমরা সেখানে ছিলাম। দর্শক, আজ আজকে কথা বলছিলাম মোবাইলে ব্যাংকিং সেবা। আপনারা জানেন যে সেই সেবাটি আজকে থেকে চালু হতে যাচ্ছে এক অপারেটর থেকে অন্য অপারেটরে। এই বিষয়ে আমরা আরও কথা বলতে চাই, তবে ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, আপনারা থাকুন আমাদের সাথেই, আমরা ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভেলির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিচ সংলাপ। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা কথা বলি, এর মধ্যে আপনারা জানেন দর্শক, সেটি হচ্ছে মোবাইলে এই সব ধরনের ব্যাংকিং সেবা। যেমনটি আমি আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দেই যে এক অপারেটর থেকে অন্য অপারেটরে কিন্তু আজ থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক যেমনটি নির্দেশনা দিয়েছেন আগামী বছরের 31শে মার্চের মধ্যে সবগুলো ব্যাংকের সাথে সবগুলো মোবাইল অপারেটরকে অ্যাডজাস্টমেন্ট হতে হবে। যে কোনো মোবাইল অপারেটর থেকে ব্যাংকে কিংবা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল অপারেটরের গ্রাহক চাইলে অর্থ লেনদেন করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তার মানে এর ফলে ঘরে বসে এসে সব ধরনের ব্যাংকিং সেবা পেতে যাচ্ছে। যে বিষয়ে আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে, মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম আপনার কাছে ছিলাম, আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে এর ফলে গ্রাহক ঘরে বসে সেবা পাবে। আমরা তো এখন দেখতে পাচ্ছি অনেক গার্মেন্টসের বেতনও হচ্ছে আসলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তবে এই যে এত পরিমাণে মোবাইল ব্যাংকিং গ্রাহকের কাছে সেবা পৌঁছে যাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই আপনাদের প্রযুক্তিগত বিভিন্ন সেবা আপনাদেরকে বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কি কি প্রস্তুতি নিচ্ছেন? আপনি জানবেন যে এমএফএস ব্যাপারটা হলো একটা ফিনটেক কোম্পানির মাধ্যমে এই কাজটা সম্পন্ন হয়, ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি। পুরোটাই হলো আপনার টেকনোলজি নির্ভর।
তো আপনি যত সেবা নিয়ে আসবেন, আপনি জানেন যে প্রাথমিকভাবে এটা ছিল হলো অর্থ পাঠানো এক জায়গা থেকে আরেক জায়গায়। এরপরে আমরা নিয়ে আসলাম মোবাইল রিচার্জ, ঘরে বসে নিজের মোবাইল রিচার্জ করা। এরপরে আমরা নিয়ে আসলাম পেমেন্ট, যে কোনো জায়গায় যে কোনো গুডস অ্যান্ড সার্ভিসেসের বিনিময়ে যদি সে ডিজিটাল মানি গ্রহণ করে তাহলে বিকাশ দিয়ে সেটা পেমেন্ট করা যায়। এরপরে আসলো ইউটিলিটি বিল পেমেন্ট। আপনি জানবেন যে ফরেন রেমিটেন্স গ্রহণের জন্য যে ব্যবস্থাটা, তার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যাংকের মাধ্যমে আসছে এবং সেটেলমেন্টের পরে বিকাশের মাধ্যমে সেটা বিকাশের অ্যাকাউন্ট হোল্ডারদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনি নিজেই উল্লেখ করলেন যে বাল্ক স্যালারি ডিসবার্সমেন্ট, যেখানে আরএমজি ওয়ার্কারদেরকে একদম ডিজিটালি স্যালারি দেওয়ার ব্যবস্থাটা করা হলো। তো প্রত্যেক ক্ষেত্রেই আপনার টেকনোলজিক্যাল সলিউশন আনা হয়, এখানে বড় অঙ্কের ইনভেস্টমেন্ট হয়। তো আপনি জানবেন যে গত 2 বছর বিকাশ বড় এমএফএস হলেও লাভ করছে না। কেন করছে না? বিকজ টেকনোলজি ইনভেস্টমেন্ট ইজ ভেরি ভেরি হাই। এটা আমরা সকলেই জানি এবং এই সলিউশনগুলো ইন্টারন্যাশনালি রেপুটেড ফার্মের মাধ্যমে সংগৃহীত না করলে এখানে ঝুঁকির সম্ভাবনা থাকে। সার্টিফিকেশনের ব্যাপার আছে, ট্রায়াল অ্যান্ড টেস্টের ব্যাপার আছে এবং সাইবার সিকিউরিটির ব্যাপার আছে। সুতরাং লার্জ স্কেল ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ফর সাচ টেকনোলজিক্যাল সলিউশনস টু বি ইমপ্লিমেন্টেড, যেটা আপনার সার্ভিস প্রোভাইড করার ব্যাপারে সিমলেস যে ব্যাপারটা সেটা এনশিওর করে। ধন্যবাদ আপনাকে। মনিরুল আমিন, আপনি নিশ্চয়ই শুনছিলেন জনাব শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম আপনার কথা, তার কথা। আমরা দেখি প্রায় মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে এখন যেই গ্রাহকের কাছে একেবারে রুট পর্যায়ে যারা রয়েছেন সাধারণ গ্রাহকরা, তাদের কাছে একটি বিষয় রয়েছে, যেমন অনেক ক্ষেত্রেই তারা আসলে প্রতারণার শিকার হচ্ছে। যেমন অনেকেই ভুয়া আসলে কাস্টমার কেয়ার থেকে ফোন করা হচ্ছে, এই বিষয়ে অনেক পত্রপত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে সংবাদও এসছে। এটি আসলে কেন হচ্ছে? এটি দূর করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক কিংবা যারা মোবাইল অপারেটর, তাদের আসলে কি করণীয় সম্মিলিতভাবে? ধন্যবাদ। এখানে আপনি দেখেন এই যে কোনো ব্যাংকিং সেবা, সেটা ব্যাংকে গিয়ে হোক, মোবাইলে গিয়ে হোক, তিনটা মেইন কথা আমি বলবো, উদ্দেশ্য তিনটেই। এর মধ্যে একটি হচ্ছে আপনি সেবাটা সঠিক দিতে হবে, জি, সেবাটা দ্রুত দিতে হবে, সেবাটা নিরাপদ হতে হবে। তিনটা জিনিসের কম্বিনেশনের জন্য, যেটা জেনারেল মঞ্জুর বললেন, এখানে এটা একটা কম্বিনেশন। এটা সিকিউরিটি সাইডটা আমি মনে করি আইটি সফটওয়্যার যে প্রযুক্তি, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তার ব্যাক অফিস, সেটাই সিকিউরিটি মেনটেন করে। আমরা সার্ভিস দিচ্ছি, সার্ভিসটা সিকিউর করবে আমাদের একটা আইটি ব্যাক অফিস, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা ব্যাংকেও দেখেছি যে আমরা লজিস্টিক হার্ডওয়্যার কেনার জন্য ব্যস্ত, সফটওয়্যার একবার কিনলে মনে করি সব শেষ, কিন্তু এটার সিকিউরিটি যে মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টা অনেক সময় অপেক্ষিত থাকে। সিকিউরিটির জন্য খরচ করতে ব্যাংক অনেক সময় চাই নাই। নিশ্চয়ই এমএফএস গুলো এই দুর্বলতা নিয়ে শুরু করবে না। তারপরে হচ্ছে বড় জিনিস, ইদানিং সুপারিশ আসছে এই যে এসওবি করার জন্য, এসওসি, সিকিউরিটি অপারেশন সেন্টার, প্রত্যেক ব্যাংকে করতে হবে। আমার মনে হয় মোবাইলদেরকেও করতে হবে, সিকিউরিটি অপারেশন সেন্টার করতে হবে, যেন ওই জায়গাটার কাজই হলো সিকিউরিটি মেনটেন করা। প্রশ্ন হচ্ছে, যখনই আপনি বড় কোনো কাজ করবেন, যে কোনো ক্লাসে বেশি যখন হবে তখন কিছু আনচিন হবে। সবচেয়ে বড় কথা হলো কিছু সুযোগ সন্ধানী লোক থাকেন, কিভাবে বেনিফিট নিতে পারেন, এর মধ্যে নিজেদের মধ্যে হচ্ছে। আমরা দেখেছি রিমিটেন্সের ক্ষেত্রে, এক ছেলে বাবার কাছে টাকা পাঠিয়েছে, বাবা হয়তো আরেক ছেলেকে টাকাটা আনতে পাঠিয়েছেন, অথবা তার কাছে কোড নাম্বারটা মেসেজ আকারে গেছে, সে টাকাটা তুলে নিয়ে গেছে। এটা পরিবারের মধ্যে অনেক সময় হয়েছে। এটা বাইরের লোক এই সুযোগটা পায় যখন আপনাকে যেই সিকিউরিটি পোর্শনটা আপনাকে দেওয়া হয়, আপনার যে পাসওয়ার্ড বলেন, কোড ওয়ার্ড বলেন, আমরা যখন বিকাশে বা অন্য কোনো অপারেশনে কাজ করি, তখন তাদের কাছে যেই একটা কোড থাকে, তার যে এন্ট্রি কোড, পাসওয়ার্ড, সো তাই বলেন না কেন, পিন নাম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বিকাশ কিন্তু দেখেছে সবসময় অ্যাডভার্টাইজমেন্ট দিতেই থাকে। এটার কারণ হচ্ছে যে এটা কাউকে শেয়ার করবেন না, কাউকে বলা যাবে না, এটা বলার বিষয় না। আমরাও বিকাশ থেকে জানতে চাই না। এই কথাটা যখন বলেন তখন বুঝতে হবে যে প্রত্যেকের ক্ষেত্রে এটা মানে সমান প্রযোজ্য। মানে আমরা এন্ড সার্ভিস যেটা বললাম, যে সেবাটা সঠিক এবং নিরাপদ হতে হবে। তার মানে বেনিফিশিয়ারি যিনি, এই টাকাটা যিনি পাঠাইলেন যার কাছে, সে যেন পান
আবার যিনি টাকাটা আরেকজনের কাছে পাঠালেন উনি যেন পান। এই যে এন্ড টু এন্ড এনক্রিপশন, এইটাই হলো ইম্পর্টেন্ট। সেই জায়গায় আমার মনে হয় আমাদের যারা ইউজার তারা সচেতন হবেন, আর যারা এই অপারেট করবেন তারা অবশ্যই সচেতন আছেন, এবং সঙ্গে সঙ্গে ধরা হওয়ার পরে যেন এগুলাকে ক্যাচ করা যায়, যে কে করলো, কিভাবে করলো, কখন কোথা থেকে হলো, এই জিনিসটা যদি বের করে সঙ্গে সঙ্গে এটা বুক করা যায়, তাহলে হয়তো আমরা একটা বেনিফিট দ্রুত পাবো বলে আশা করি। অবশ্যই মোহাম্মদ নুরুল আমিন, এই বিষয়ে আমি একটু মনিরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। যেমনটি আমরা কিছুদিন আগে দেখলাম যে দেশের পুরো ব্যাংক খাত থ্রেটের মধ্যে চলে এসেছিল, সেটি হচ্ছে রাতের বেলা বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল যে রাতের বেলা যেন এটিএম বুথগুলোকে বন্ধ রাখা হয়। অর্থাৎ পুরো সিস্টেমটি, যেমনটি নুরুল আমিন আপনিও বললেন যে সাইবার সিকিউরিটি থ্রেট রয়েছে সারা পৃথিবীব্যাপী, এটি শুধু বাংলাদেশে নয়, এটি একটি কমন সমস্যা। আরেকটি বিষয় হচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে নিশ্চয়ই, যেমনটি নুরুল আমিন বললেন যে বিভিন্ন প্রতারণার ছোট ছোট ঘটনাগুলো আমরা দেখি। এই বিষয়ে বিকাশ অনেক কাজ করেছে, আমরা বিভিন্ন রিপোর্টিং করতে গিয়ে দেখেছি কাজ করেছে। আরও সামনে আপনাদের কি কি নতুন উদ্যোগ রয়েছে একটু জানাবেন। প্রথমত যে নুরুল আমিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি উনি রিকগনাইজ করলেন এবং উনি দেখেছেন সেগুলো। বিষয়টা এক্স্যাক্টলি ওটাই, যে এটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর অর্থটা হচ্ছে যে মানুষের সাইকোলজিকে এটা টার্গেট করে এই প্রতারকরা। কোনো ক্ষেত্রে তাদেরকে ছোটখাটো ভয় দেখায় যে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আপনি আমার কথা মতো কাজ করেন, আপনি আমাকে পিন দেন, ওটিপি গুলো শেয়ার করেন। আবার কোনো ক্ষেত্রে তাদেরকে লোভের বশবর্তী করে বলে যে আপনি টাকা গাড়ি জিতেছেন, বা আপনি একটা বড় প্রাইজ পাবেন, লটারি জিতেছেন, আপনি ভ্যাটের টাকাটা দিলেই আপনি সেই প্রাইজটা পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে আরো খারাপ, যে বলে যে আপনার স্বামী অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, অমুক হসপিটালে আছে, ওনার ইমিডিয়েট চিকিৎসার জন্য টাকা লাগবে। তো প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, যার কারণে বিকাশ খুব রিসেন্টলি একজন সাইকোলজিস্ট এবং তার সঙ্গে যে টিম, তাদেরকে দিয়ে এই মনস্তাত্ত্বিক বিষয়টা বিচারের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবং তারা আমাদেরকে একটা ধারণা দিয়েছে। সেই ধারণার ভিত্তিতে আপনি খুব অতি স্বল্প সময়ের মধ্যে আরেকটা টেলিভিশন কমার্শিয়াল দেখবেন। সেখানে আমরা বলার চেষ্টা করছি যে কেউ যেন এই প্রতারকদের সঙ্গে কথা চালিয়ে না যান, কারণ প্রতারকদের সঙ্গে যত আপনি বেশি কথা বলবেন তত আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং কেউ যদি বিকাশের এমপ্লয়ি হিসাবে, কল সেন্টার হিসাবে আপনাকে ফোন করে, যদি আপনার ব্যক্তিগত ট্রানজাকশনাল ইস্যু নিয়ে প্রশ্ন করে, তাহলে ধরতেই হবে যে এটা প্রতারকের থেকে পাওয়া ফোন, আপনি ফোনটা কেটে দেন। তো আমরা এই প্রচারণার সঙ্গে আমরা দেখতে চাই যে মানুষ কতটুকু অ্যাওয়্যার হবে এবং নিজেদেরকে আরো সুরক্ষিত রাখবে এবং তাদের অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত রাখবে। মোহাম্মদ মনিরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি দর্শক আপনারা শুনছিলেন যে প্রতারণাগুলো হচ্ছে সেটি আসলে সাইকোলজিক্যাল, যেমনটি বলছিলেন। সেই ক্ষেত্রে আসলে গ্রাহককে যত কম সম্ভব কথা বলার পরামর্শ দিচ্ছিলেন, কারণ একটি ফোন আসলে শুরুতেই কিন্তু একটু ভয়েস শুনেই বোঝা যায় যে আসলে প্রতারক হতে পারে। সেই ক্ষেত্রে তার সাথে কথা কন্টিনিউ না করাটাই ভালো, যেমনটি পরামর্শ দিচ্ছিলেন। আমরা এই বিষয়ে বিস্তারিত আরও শুনতে চাই দর্শক, তবে আপনারা ছোট্ট একটি বিরতির পরে। আপনারা দেখছেন এভেলির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির পরে। দর্শক আরেকবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে কথা বলছিলাম আমরা সবার জন্য অতি প্রয়োজনীয় মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে, এবং এটি এক অপারেটর থেকে আরেক অপারেটরে যেই যাওয়ার যে প্রক্রিয়া শুরু হচ্ছে সেটি নিয়ে কথা বলছিলাম আমরা। যেমনটি বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলছিলেন, বিরতিতে যাবার আগে মনিরুল ইসলাম বলছিলেন যে গ্রাহকদের সাবধান হওয়ার বিকল্প নেই, তার পাশাপাশি গ্রাহকদের কিছু পরামর্শ তিনি দিচ্ছিলেন, সেই সব বিষয়ে আমরা শুনলাম। এখন আমরা একটু জানতে চাই যে মোবাইল ফোন যারা গ্রাহক রয়েছেন তারাও কিন্তু আসলে ঋণ পেতে পারেন, যারা বিকাশ বা অন্যান্য অপারেটরে লেনদেন করে থাকেন। সেই বিষয়ে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে একটি বেসরকারি ব্যাংকের সাথে কিন্তু মোবাইলের বিকাশের চুক্তি হয়েছে। তারা কিন্তু গ্রাহকের ট্রানজ্যাকশন অনুযায়ী তাদেরকে ঋণ দেওয়ার সর্বোচ্চ এখন পর্যন্ত ঘোষণা হয়েছে 10,000 টাকা ঋণ দেওয়ার কথা। এর সুবিধা অসুবিধা এটি আসলে কবে থেকে বাস্তবায়ন হতে পারে শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম? আপনি জেনে খুশি হবেন যে এই বিষয়ে যে পাইলট প্রজেক্ট এটা শুরু হয়ে গেছে। আপনি জানবেন যে এমএফএস রেগুলেশন 2018, সেখানে যে কোনো এমএফএস ব্যাংকের এজেন্ট হিসাবে এই ঋণ প্রদান এবং গ্রহণ করতে পারে। সেই অর্থে বিকাশ এবং সিটি ব্যাংক একটা এগ্রিমেন্টে এসছে যে তারা একটা পাইলট রান করবে, যেখানে আপনি উল্লেখ করলেন যে 10,000 টাকা পর্যন্ত একটা হোয়াইট লিস্টেড কাস্টমারদেরকে দেওয়া হবে এবং তাদের
এই রিটার্ন এবং গ্রহণ এবং এই সকল বিষয়ের যে রেজাল্ট, সেটার ভিত্তিতে এটা সম্প্রসারিত হবে। তো যে কোনো ভালো কাজ যখন আমরা উদ্যোগ নেই, সেটা একটা পাইলটের মাধ্যমে যাচাই বাছাই করার যে একটা প্রয়োজনীয়তা, সেই প্রেক্ষাপটেই এই পাইলটটা এখন পর্যন্ত রান করা হচ্ছে। আপনি জেনে খুশি হবেন, যারা এই পর্যন্ত এই ঋণ গ্রহণ করেছে প্রত্যেকেই সময় মতো এই ঋণের পরিশোধ করেছে এবং জিনিসটা টেকনোলজিক্যাল সলিউশন হিসাবে ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, কোথাও কোনো ঝামেলা হয়নি, সিমলেস একটা অপারেশন চলছে। তো এটার ভিত্তিতে এটা আরো সম্প্রসারিত হবে এবং তখন আপনি যদি আমাদের গ্রাহক হন, আপনি যদি একটা লোন চান ছোট অঙ্কের, আপনিও পাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমন একটি শব্দ ব্যবহার করলেন, হোয়াইট লিস্টের গ্রাহকদের, এই হোয়াইট লিস্টের গ্রাহক কিভাবে হওয়া যাবে? আপনি আসলে সব গ্রাহকই হোয়াইট লিস্টেড হবে, যেহেতু পাইলট প্রজেক্ট। আমরা ছোট অঙ্কের তাদের ট্রানজাকশনাল বিহেভিয়ার, প্যাটার্ন, সক্ষমতা, এগুলোর ভিত্তিতে প্রথমে একটা স্বল্প সংখ্যক গ্রাহককে হোয়াইট লিস্ট করি, সেটাকেই হোয়াইট লিস্ট বলা হয়। যখন পাইলট প্রজেক্টটা সাফল্যমণ্ডিত হবে, বাংলাদেশ ব্যাংকে আমরা রিপোর্ট জানাবো, সিটি ব্যাংক তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে, এবং তখন এটা উন্মুক্ত একটা ব্যবস্থা হবে। তখন যে কোনো গ্রাহক এই ঋণের সুবিধাটা পেতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে একটু নুরুল আমিন আপনার কাছে ফিরতে চাই। আপনি যেমনটি শুনছিলেন যে ঋণ দেওয়ার প্রক্রিয়াটি, এটিকে আপনি কিভাবে দেখেন? এবং আমরা তো দেখি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অনেক গ্রাহক অনেক ভোগান্তির কথা বলেন, অনেক বাড়তি চার্জের কথা বলেন। সেই ক্ষেত্রে যদি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তারা ঋণের সুবিধাটি পায়, তাহলে তাদের জন্য কতটুকু সুবিধা হবে? খুবই ভালো। আমি উদ্যোগটা খুব ভালো, এই জন্য ভালোর তো হয়তো শেষ নেই। জি, আপনি একজন আপনার গ্রাহককে, উনি এটাকে হয়তো হোয়াইট কাস্টমার বলেছেন, আমি বলবো যে আমরা যেটা বলি গুড কাস্টমার। এই যে কাস্টমাররা হঠাৎ প্রয়োজনে টাকাটা পাবেন, আমার কাছে এটাই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। জি, আপনার অনেক টাকার মালিক অনেক সময় একটা জায়গায় 10,000 টাকার জন্য প্রয়োজন হয়ে পড়তে পারে, জি, জি, which he may forget to carry or bring। কাজে হাতে মোবাইল একটা ছাড়া আমরা ঘর থেকে বেরোই না, কিন্তু আমরা অনেক সময় ওয়ালেটটা ভুলে যাই, আমরা আবার ছাতিটা ভুলে যাই, আমরা ওটা ভুলে যাই, কিন্তু মোবাইল ভুলে গেলেও আমরা ঘরে ফিরে এসে আবার মোবাইলটা নিয়ে যাই, কারণ এত ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই জন্যই এমএফএস সার্ভিসটা এত ইম্পর্টেন্ট হয়ে আসছে। কাজে আমি এটাকে উদ্যোগ হিসেবে ভালো দেখি। ওই এগেইন, যারা উদ্যোগ নিলেন তারা হয়তো একটু ফুল প্রুফ করবেন, আর যিনি ইউজ করবেন, জি, he will use it with sincerity of purpose and honesty। ধন্যবাদ আপনাকে। মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, আপনার কাছে আরেকটা বিষয়ে ফিরতে চাই। সেটি হচ্ছে, আমরা জানি যে আপনাদের মাধ্যমে দেশের বাইরে থেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা আসলে রেমিটেন্সের অর্থ পাঠাতে পারছেন। অনেকেরই প্রশ্ন থাকে যে এটি আসলে কি করে, কোন প্রক্রিয়ার মাধ্যমে করবে, আপনি একটু তাদেরকে বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে এই পর্যন্ত 8টা ব্যাংকের একটা সম্পর্ক হয়েছে এই রেমিটেন্স আহরণের ব্যাপারে, এবং এই 8টা ব্যাংক 44টা মানি ট্রান্সফার অপারেটর যারা বিদেশে লাইসেন্স প্রাপ্ত এবং এই রেমিটেন্স পাঠানোর জন্য তারা প্রযুক্তিগতভাবে সক্ষম। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় এই 44টার যে কোনো একটা এমটিওকে গিয়ে যদি আপনি অনলাইনে ক্লিক করেন এবং রেমিটেন্স অপশনে যান, তাহলে আপনাকে দেখাবে যে আপনি বিকাশে পাঠাতে চান কিনা। সেক্ষেত্রে আপনি বিকাশে যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, সেখানে তার নাম এবং তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা ইনসার্ট দিয়ে তিনি পাঠাতে পারবেন। মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুরুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। আশা করি পরের কোনো পর্বে আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। এই ছিল আজকের মতো দর্শক, আশা করি সাথেই থাকবেন।